হাজার টাকায় তাদের মগজ ধোলাই করছে। না, সব রেখা সরল রেখা নয় দিদি, কিছু বক্ররেখাও থাকে। তাই তো দাদা এটা রেখা পাত্র নিয়ে বলছো না রেখা শর্মা নিয়ে বলছো? আমি তা জানি না, সেটা তো দর্শক বন্ধুরা বিচার করে নেবেন। আবার সেইখানেই দাদা যেটা বললো, আমি হাত তুলে রেখেছিলাম, একটু হাত তোলো না, তোমার হাত তুলতে কষ্ট যদি না হয় তাহলে পেন তোলো। এবার দাদার সমস্যা যে দাদা বললো সত্যি ঢাকা যায় না, সত্যি তো সত্যি ঢাকা যায় না। 18ই ফেব্রুয়ারি এই গভর্নর কি বলছেন, আমি সবাইকে আমার রাজভবনে ডাকছি, আই ওয়েলকাম এভরিওয়ান টু রাজভবন, এবং সেখানে বলছে উই উইল সার্টেনলি প্রোভাইড দেম উইথ এভরিথিং ইনক্লুডিং সিকিউরিটি। এই গভর্নর আজকে কি বলছেন, আজকে পুরো মুখ বন্ধ। এবং তার জন্য আমরা অধ্যাপক সমিতির থেকে, ওয়েব কুপার থেকে 17ই মে তোমরাও বললে আমরা ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। অধ্যাপক সমিতি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি যে এরকম একজন রাজ্যপাল যিনি ব্যতিক্রমের কথা বলেন, যিনি 18ই ফেব্রুয়ারি সন্দেশখালীর নারীদের জন্য তার কনস্টিটিউশনাল কলিগ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন যে জাস্টিস দিন, জাস্টিস দিন। এক্ষেত্রে জাস্টিসের কথাটা কি হচ্ছে? তাহলে ওইটা সত্যি, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সেটা সত্যি, হাফ গ্লাস ফুল। আর যেই তৃণমূলের দিদি দাদা দাদা একটু বলেনি সেটা, একটু বলো, তোমার জানি অস্থিরতা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, মুশকিল হচ্ছে। তারপরে যখন হাফ গ্লাস এমটির কথা আসবে, অর্থাৎ যে মহিলারা অন্যদিকে অভিযোগ করবেন, যেখানে দেখানো হবে যে না 2000 টাকা দিয়ে অভিযোগ করা হচ্ছে, দীঘার হোটেলে গিয়ে অভিযোগ করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে বলবে যে না চুপ, না না কিছু বলবো না, ইতনা সন্নাটা হ্যাঁ না, আচ্ছা জরুরি হ্যাঁ। আবার সন্ময় ব্যানার্জি বলে একজন ভদ্রলোক ছিলেন বিজেপির মুখপাত্র, যিনি বিজেপিতে নেই, বারবার শুভেন্দুর কথা বলেন ফেসবুকে, তিনি রেখা পাত্রের বাড়ি দেখিয়ে দিচ্ছেন। সেই বাড়ি দেখে আমার মনে হলো আরে সত্যি তো, এ তো বাড়িটা এখনো কাঁচা বাড়ি, এখনো টালির ঘর। তার মানে কি দিদি এতদিন সত্যি বলেছেন যে না বাংলার গরিব মানুষদের বাড়ি আটকে রেখে দিচ্ছে, আবাস যোজনা আটকে রেখে দিচ্ছে, এবং দিদি লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। সেটাই তো রাজ্যপালকে, যেহেতু রাজ্যপালকে ঠিকভাবে ট্র্যাকে আনা যাচ্ছে না, সে কারণে কোথাও রাজ্যপালকে একটু অস্বস্তিতে রাখার জন্য অতিরিক্ত সক্রিয়তা। আমরা কিন্তু অভিযোগের সত্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না দিদি, একদম না। এবং তুমি নারী ক্ষমতা নিয়ে বারবার কথা বলেছো, ফলে তুমি এটা বলবে না এটা আমি জানি, কিন্তু তোমার এই কথাটায় কখনো বাগে আনতে পারা যাচ্ছে না। এই কথার পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার আছে। তার আগে বলি, আমার না হঠাৎ মনে পড়লো ইতনা সান্নাটা কিউ হে ভাই, কোথাও হাত পাত নেড়ে বুঝিয়ে দিলাম, কিচ্ছু বলবো না, যে বলার জন্য মুখিয়ে থাকে। আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে গভর্নর থেকে তিনি আচার্য হিসেবে যে ভূমিকাগুলো পালন করে চলেছেন দিনের পর দিন, আইনেরকে বুড়ো আঙুল দেখিয়ে আইনের ছোট ছোট পার্থক্যগুলোকে দেখে, ছোট ছোট গ্যাপগুলোকে খুঁজে খুঁজে তিনি রিক্রুটমেন্ট করে দিয়ে গেছেন, এবং বলেছেন শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য তিনি মাঠে পড়ে নামতে পারেন, তিনি ভোট ব্যবস্থা মাঠে পড়ে নামে বাঁচানোর চেষ্টা করতে পারেন। তাহলে 361 ধারার পিছনে লোকাতে হচ্ছে কেন? তাকে বললম ব্যবহার করতে, ওটাকে ব্যবহার করতে হচ্ছে কেন? বলুক না যে আমি রাজ্যপাল, আমি ব্যতিক্রমী রাজ্যপাল, আমি 361 ধারা মানি না। ওই ডানিং এর কথা, রুল অফ ল, ডাইসির কথা, লর্ড ডাইসির মতন আমি প্রমাণ করে দেবো আমি আইনের ঊর্ধ্বে নই। আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আমি সৎ, আমার মতন সৎ কেউ হয় না। আমি যেরকম ভাবে বারংবার উনি কিটস সেলি বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন, আজকে সেরকম একটা বক্তব্য রাখুন, প্রমাণ করে দিন যে ব্যক্তি হিসেবে তিনি সততার একটা অন্যতম জায়গা স্থাপন করেছে। কিন্তু তুমি যেটা বলছিলে না যে তাকে বাগে আনা যাচ্ছে না, আরে বাগে আনার জন্য তো আইন রয়েছে। আজকেই তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 21টা রাজ্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ তাকে নিয়ম মেনে করতে হবে। তিনি তো বাগে এসে গেছেন অর্ডারের মাধ্যমে, তিনি তো আইনের ঊর্ধ্বে নন, এটা তো বোঝা যাচ্ছে। সব থেকে বড় কথা 156 নম্বর ধারা একটা ক্লজ রয়েছে যে পরিষ্কারভাবে বলছে গভর্নরের এই টেনিয়ারটা প্রেসিডেন্টের প্লেজারের ওপর নির্ভর করছে। তাহলে প্রেসিডেন্ট একজন নারী, তার সম্মান নিয়ে বিজেপি এত চিন্তিত ছিল, তাহলে তার প্লেজার কি এখনো আছে যে গভর্নর স্যাটিসফ্যাক্টরি জব করছেন, নাকি 156 নম্বর ধারার কোনো বিকল্প বিশ্লেষণ করার দরকার হয়ে পড়েছে আজকের দিনে? কারণ তুমি জানো আইন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। তাহলে এই আইনটাও 156 নম্বর ধারাটা, ওই যে প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের কথাটা লেখা রয়েছে 56-র 1-এ, সেটা পাল্টানো যেতেই পারে। সেই দৃশ্য অনুপস্থিত। তাই তো বললাম যে এখন পিস রুম পিস ইভেন্টে পরিণত হয়ে গিয়েছে। এমন একটা পিস ইভেন্ট, তার আগে একটু সৌম্য স্যারকে বলে দিই যে ওই ইমপিচমেন্টটা ছিল ড্রাফট কমিটির, কিন্তু এখানে আমার এটাই প্রশ্ন যে কোথাও রাজ্যপালের যে তৎপরতা সেটাকে তার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমার একটু 10 সেকেন্ড বলার ছিল, হ্যাঁ বলে নেবে না, আমি বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও কিন্তু সেই তৎপরতাকে বন্ধ করে দিয়েছিল, সেটা দিদি তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে। কিন্তু ইমপিচমেন্টের ব্যবস্থা ভারতের সংবিধান দেয়নি। ড্রাফট কমিটি 1948 সালে 132 নম্বর ধারায় দিয়েছিল, সেটা পরবর্তীকালে 1949 সালে
বাতিল হয়ে যায়, পরে 156 নম্বর ধারা আসে। এখন আমার বক্তব্য হচ্ছে রাজ্যপাল একটা ব্যতিক্রমী রাজ্যপাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রের রক্ষার জন্য নিজের অফিসকে বলেছিলেন যে আমার অফিস হচ্ছে মানুষের জন্য খোলা। 100 মানুষের জন্য সত্যি খোলা হয়ে গেল, এমনভাবে 100 মানুষের জন্য খোলা হলো, দেখা গেল তিনি যে ভিডিও দেখাচ্ছেন আর পূর্ত দপ্তরের যে ভিডিও আসছে দুটো সম্পূর্ণ আলাদা। আমি ভাবছি আরে বাপরে, যে সংবিধানের রক্ষাকর্তা সে এরকম একটা ভিডিও দেখাচ্ছে আর একটা পূর্ত দপ্তরের ভিডিও আসছে, তাহলে কি মানে পূর্ত দপ্তর এত খারাপ কাজ করলো যে রাজ্যপালের এটাকে আমরা ধরবো কি ধরবো না বুঝতে পারছি না। পরে জানা গেল সংবিধানের রক্ষাকর্তা ওই ডিজিটাল ইন্ডিয়া সাহায্য নিয়েছে, ডিজিটাল ইন্ডিয়ার সাহায্য নিয়ে হঠাৎ করে একজন মানুষকে উধাও করে দিয়েছে, দেখা যাচ্ছে নেই। আরে বাপরে, তো ম্যাজিক। অরণ্যদেব আমরা দেখেছিলাম, জাস্টিস অরণ্যদেব, এখন দেখছি তো ম্যান্ড্রেক। হ্যাঁ, আমি